আই লাভ মোহাম্মদ স্লোগানকে কেন্দ্র করে ভারতে উত্তেজনা, ৪,৫০০-এরও বেশি মুসলিমের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২৮৫ জন। চীনের পক্ষে গুপ্তচর বৃত্তির অভিযোগে আমেরিকায় ভারতীয় বিশেষজ্ঞ গ্রেপ্তার। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় আগ্রাসন চালাচ্ছে ইসরায়েলি বাহিনী, সামরিক ট্যাঙ্ক থেকে গোলাবর্ষণ। সমুদ্রপথে অতিরিক্ত বন্দর ফি আদায় শুরু করেছে যুক্তরাষ্ট্র ও চীন, বাণিজ্য যুদ্ধ তীব্র হচ্ছে দুদেশের। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। আই লাভ মোহাম্মদ স্লোগানকে কেন্দ্র করে ভারতে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। গেল ৪ সেপ্টেম্বর উত্তরপ্রদেশের কানপুর শহরের মুসলিমরা ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আই লাভ মোহাম্মদ লেখা একটি বিলবোর্ড স্থাপন করেন। কিছু হিন্দু এতে আপত্তি জানালে পুলিশ ধর্মীয় উত্তেজনা উস্কানির মামলা করে। প্রতিবাদে বিভিন্ন রাজ্যে পুলিশের বিরুদ্ধে মুসলিমরা বিক্ষোভ করলে পুলিশ ৪,৫০০-এরও বেশি মুসলিমের বিরুদ্ধে মামলা করে দেয়, গ্রেপ্তার করে ২৮৫ জনকে। এ ব্যাপারে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইন্ডিয়ার চেয়ারম্যান আকার প্যাটেল বলেছেন, এ স্লোগান শান্তিপূর্ণ উস্কানি বা হুমকি মুক্ত, ফৌজদারি নিষেধাজ্ঞার আওতায় আসা উচিত না। যুক্তরাষ্ট্রে বসে চীনের পক্ষে গুপ্তচর বৃত্তির সন্দেহে একজন ভারতীয় বিশেষজ্ঞকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম অ্যাশলে জে টেলিস। তিনি মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপদেষ্টা ছিলেন। তার বিরুদ্ধে ১,০০০ পৃষ্ঠারও বেশি গোপন প্রতিরক্ষা তথ্য অবৈধভাবে ধরে রাখার অভিযোগ আনা হয়েছে। মঙ্গলবার প্রসিকিউটররা অভিযোগ করেছেন, প্রতিরক্ষা সম্পর্কিত নথিপত্র অননুমোদিতভাবে দখল বা ধরে রাখা নিষিদ্ধ। কিন্তু টেলিস এ ধারা লঙ্ঘন করেছেন। তিনি চীনা কর্মকর্তাদের সঙ্গে দেখা করেছিলেন, গোপন নথিগুলো সরিয়ে ফেলেছিলেন। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় আগ্রাসন অব্যাহত রেখেছে। বুধবার গাজার খান ইউনিসের পূর্বে বানি সুহাইলা শহর এবং শেখ নাসের পাড়ায় বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে ইসরায়েল সামরিক ট্যাঙ্ক থেকে গোলাবর্ষণ করেছে। ফিলিস্তিনের ওয়াফা নিউজ এজেন্সি এসব তথ্য জানিয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসনে ৬৭,৯১৩ জন মারা গেছেন, আহত হয়েছেন ১,৭০,১৩৪ জন। গেল ২৪ ঘন্টায় ৪৪ জন ফিলিস্তিনির লাশ উদ্ধার করা হয়েছে। এ সময় আহত হয়ে ২৯ জন হাসপাতালে চিকিৎসা নিতে গিয়েছেন। দীর্ঘ বন্দিদশার পর যুদ্ধবিরতির কারণে সোমবার ইসরায়েলের কারাগার থেকে ৩,৭০০ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হয়েছে। তবে এখনও ইসরায়েলের কারাগারে ১১,৪৬০ জন ফিলিস্তিনি বন্দী রয়েছেন। তাদের মধ্যে অধিকৃত পশ্চিম তীরের ৪০০ শিশুও রয়েছে। এ তথ্য নিশ্চিত করেছে ফিলিস্তিনি মানবাধিকার সংস্থা। মুক্তিপ্রাপ্ত বন্দীরা ২ ধাপে মুক্ত হয়েছেন। প্রথম ধাপে ১,৯৬৮ জন পশ্চিম তীরের রামাল্লার ওফের কারাগার থেকে মুক্তি পেয়ে গাজার খান ইউনুসে যান। দ্বিতীয় ধাপে ১,৭১৮ জন দক্ষিণ ইসরায়েলের কারাগার থেকে ছাড়া পান। গাজা চুক্তির প্রথম পর্যায়ে ২০ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপ শুরুর ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, ২০ জন জিম্মি ফিরে এসেছেন, একটি বড় বোঝা উঠে গেছে, তবে কাজ এখনও শেষ হয়নি। প্রতিশ্রুত সব মরদেহ ফেরত দেওয়া হয়নি। দ্বিতীয় পর্যায়ে এখনই শুরু হচ্ছে। গেল সোমবার ট্রাম্প এবং মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি মিশরে উচ্চ পর্যায়ের শীর্ষ সম্মেলন করেন। সেখানে গাজা যুদ্ধবিরতি বিষয়ে ট্রাম্পের পরিকল্পনায় সমর্থন দেন উপস্থিত বিশ্ব নেতারা। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় রাজ্য খাইবার পাখতুনখোয়ার সংঘাতে ১২ জনেরও বেশি আফগান বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, আহত হয়েছেন ১০০ জন। মঙ্গলবার কুররম জেলায় এ সংঘর্ষ হয়। বুধবার আফগান মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। পাকিস্তানের জিও নিউজ জানিয়েছে, পাকিস্তানের সেনাবাহিনীকে লক্ষ্য করে হামলা করে আফগানিস্তানের সেনাবাহিনী এবং পাকিস্তানের নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠী তেহরিক-ই তালেবান। জবাবে পাল্টা হামলা চালায় পাকিস্তান সেনাবাহিনী। গেল ১১ তারিখেও আফগানিস্তান ও পাকিস্তানের সেনাবাহিনীর সংঘর্ষে ২০০-রও বেশি আফগান সেনা এবং ২৩ জন পাকিস্তানি নিহত হন। গাজা ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিধ্বস্ত শহরগুলোর উপর নিয়ন্ত্রণ আরও জোরদার করছে হামাস। মঙ্গলবার হামাস একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে চোখ বাঁধা ও মাটিতে হাঁটু গেড়ে থাকা ৮ জন সন্দেহভাজন ব্যক্তিকে রাস্তায় গুলি করে হত্যা করা হচ্ছে। এ নিয়ে যুদ্ধবিরতির পর সব মিলিয়ে হামাস ৩৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। হামাস বলেছে, দণ্ডিতরা ইসরায়েলের সহযোগী এবং অপরাধী। এদিকে গাজার উত্তরাঞ্চলে হামাস সরকারের কালো মুখোশধারী সশস্ত্র পুলিশ রাস্তা পাহারা দিচ্ছে। তারা ইসরায়েল সমর্থিত অন্যান্য সশস্ত্র গোষ্ঠী ও অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে।
থাইল্যান্ডে মাদক পার্টি থেকে 4 ইসরায়েলি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে কোহ ফাঙ্গান দ্বীপের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। থাইল্যান্ডের সংবাদ মাধ্যম ব্যাংকক পোস্ট জানিয়েছে, শব্দ দূষণের অভিযোগে রাত 2:30টার দিকে বানসিথানো এলাকার ওই বাড়িতে অভিযান চালায় পুলিশ। তখন 4 ইসরায়েলিকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় 0.59 গ্রাম কোকেন ও 1.37 গ্রাম এক্সট্রেসি পাউডার। গ্রেপ্তারকৃতরা জানান তারা ইসরায়েলি সেনা সদস্য। গাজা যুদ্ধ শেষ হওয়ায় আনন্দ উপভোগ করতেই থাইল্যান্ড গিয়েছিলেন। সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল শারা বুধবার রাশিয়া গেছেন। সেখানে দামেস্কের প্রাক্তন নেতা বাশার আল আসাদকে হস্তান্তরের জন্য মস্কোকে অনুরোধ করবেন। রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, গণমাধ্যমে কথা বলার অনুমতি না থাকায় নাম প্রকাশ না করার শর্তে একজন সরকারি কর্মকর্তা এএফপিকে এ তথ্য জানিয়েছেন। বাশার আল আসাদ দীর্ঘদিন ধরে সিরিয়া শাসন করেছেন। গেল ডিসেম্বর এক বিদ্রোহে ক্ষমতাচ্যুত হয়ে তিনি মস্কোতে আশ্রয় নেন। মঙ্গলবার থেকে সমুদ্রপথে পণ্য পরিবহনকারী জাহাজের উপর অতিরিক্ত বন্দর ফি আদায় শুরু করেছে যুক্তরাষ্ট্র ও চীন। খেলনা থেকে শুরু করে অপরিশোধিত জ্বালানি তেল সব ধরনের পণ্যবাহী জাহাজের উপরই এই ফি প্রযোজ্য হবে। এতে বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে বাণিজ্য যুদ্ধ আরও তীব্র হচ্ছে। গেল সপ্তাহে চীন তাদের রেয়ার আর্থ রপ্তানিতে নতুন নিয়ন্ত্রণ আরোপের ঘোষণা দেয়। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনা পণ্যের উপর শুল্ক 3 গুণ পর্যন্ত বাড়ানোর হুমকি দেন। চীন জানায়, যুক্তরাষ্ট্রের মালিকানাধীন পরিচালিত বা নিবন্ধিত জাহাজের উপর এই বিশেষ ফি আদায় শুরু হয়েছে। মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রে রাজোলিনা জানিয়েছেন, জীবনের ভয়ে তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। সোমবার গভীর রাতে অজ্ঞাত স্থান থেকে সামাজিক মাধ্যমে তিনি কথা বলেন। তবে তিনি পদত্যাগের ঘোষণা দেননি। 51 বছর বয়সী রাজোলিনার বিরুদ্ধে কয়েক সপ্তাহ ধরে বিক্ষোভ করছে দেশটির তরুণরা। গেল শনিবার এই বিক্ষোভে একটি অভিজাত সামরিক ইউনিটে যোগ দেয়। তারা প্রেসিডেন্ট ও মন্ত্রীদের পদত্যাগের আহ্বান জানায়। রাজোলিনা প্রেসিডেন্ট 2009 থেকে 2014 সাল পর্যন্ত প্রথম দায়িত্ব পালন করেন। 2023 সালে আবার তিনি ক্ষমতায় আসেন। তার সরকারের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে। আবারও অগ্ন্যুৎপাত হয়েছে ইন্দোনেশিয়ার মাউন্ট লেউটোবি লাকি লাকি আগ্নেয়গিরিতে। এতে আনুমানিক 10 কিলোমিটার ওপরে বিশাল ঝাড় মেঘ ছড়িয়ে পড়েছে। বুধবার এ ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। তবে কর্তৃপক্ষ পূর্ব ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপের বাসিন্দা এবং পর্যটকদের পাহাড় থেকে দূরে থাকতে বলেছে। সর্বোচ্চ স্তরে জরুরি সতর্কতা জারি করেছে দেশটির ভলকানোলজি অ্যান্ড জিওলজিক্যাল হ্যাজার্ড মিটিগেশন সেন্টার। জনসাধারণের শান্ত থাকার পরামর্শ দিয়েছে। ইন্দোনেশিয়ার ভূতাত্ত্বিক সংস্থা জানিয়েছে, বুধবার ভোরের দিকে 9 মিনিট ধরে আগ্নেয়গিরিটি অগ্ন্যুৎপাত করে। তার 2 ঘন্টা আগেও এটিতে অগ্ন্যুৎপাত হয়েছিল। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশের বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।